শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলো সুগা। গরমে পাঞ্জাবিটার অনেক অংশই ভিজে গিয়েছে। একটানে পাঞ্জাবিটা খুলে নিচে রাখলো। সামনেই ঈদ, বর্তমানে রোজা চলছে, তাই তো সুগার কাজের চাপও একটু বেশি। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে কড়া চোখে কেউ সামনে এসে বলল, কি করলেনটা কি? ঘামের শরীর নিয়ে বিছানায় শুলেন, সব নোংরা হয়ে গেল। এখন আমায় এগুলো ধুতে হবে। এক্ষুনি ওয়াশরুমে যান, গোসল করে একবারে খাবার খাবেন। সুগা শোয়া থেকে উঠে জিমিনকে জড়িয়ে ধরে বলল, এখনই গোসল করব, একটু পরে দুজনে একসাথে করলে হতো না? জিমিন রাগান্বিত চোখে দাঁত কটমট করে বলল, রোজ রমজানের দিনে এসব কি বেলাস কথাবার্তা শুরু করেছেন? যান, এক্ষুনি গোসলে যান। জিমিন হাত ধরে টেনে নিয়ে ওয়াশরুম পর্যন্ত ঠেলে নিয়ে চলল। রাগি রাগি ভাব নিয়ে বলল, একদম জ্বালাবেন না নেতামশাই, একে তো আপনার মেয়ের জ্বালা অতিষ্ঠ, এখন আপনি আবার শুরু করেন না। কেন, কি করেছে আবার আমার মেয়ে? কি আর করবে আবার? রায়ান সকালে একটু ঘুরতে এসেছিল, আবার ওকে কামড়েও দিয়েছে। আমার মেয়ে এমনি এমনি কামড়াবে না, নিশ্চয়ই তোমার বদমাশ ভাইয়ের ছেলেটা আগে কিছু করেছে। কিচ্ছু করেনি, নিজের মেয়ের দোষ চোখে পড়ে না। না, কারণ আমার মেয়ে আমার মতোই ভালো। দুনিয়ায় আপনার আর আপনার মেয়ের মতো আলাভোলা প্রাণী আর দুটো নেই। তা কখন বললাম? যাই হোক, ঝগড়া করছো কেন? ঝগড়া করবো না তো কি করব? এসো না, প্রেম প্রেম খেলি। জিমিন মুখ ভেঙচি দিয়ে বলল, ভুলে যাবেন না আপনি কিন্তু এক বাচ্চার বাপ। তো বাপ হলে কি প্রেম ফুরিয়ে যায়? শুনুন এমপি মশাই, আপনার প্রেম ভালোবাসা আলমারিতে তালা মেরে রাখেন, ঈদের পরে বের করেন। সুগার কি করবে? দেশের এমপি হলেও তার এমপি যে তার ঘরের বই। অসহায় মুখ করে গোসল করতে চলে গেল। কি রে এমপির বোন, কি করছিস? তে কোমরে শাড়ি গুজে রান্না করছিল। উত্তর না দেওয়াতে জাঙ্কু গিয়ে হাতে একটি চিমটি কাটলো। তে চেঁচিয়ে উঠে বলল, ইস, সমস্যা কি আপনার? সমস্যা তো ভয়াবহ। কেন, আবার কি হলো? সবে তো একটি ছেলে হয়েছে, এখনো মেয়ে হওয়া বাকি। তে বিরক্ত হলো, ইগনোর করে আবারও সবজি কাটতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কু খাল ছাড়লো না। তের পরিপাটি করা খোপা খুলে এলোমেলো করে দিল। জ্বালাচ্ছেন কেন? শরীরে এনার্জি পাচ্ছি না, তাই তোকে জ্বালাতন করতে আসলাম। হয়েছে, এখন যান। না, এত তাড়াতাড়ি হয়? এই চুল খোপা করে নিয়ে আবারও কাজে লেগে পড়লো। জাঙ্কুক সবজির ডালা থেকে একটি টমেটো তুলে খেতে খেতে বলল, তুই কি জানিস তুই দিন দিন বড় হয়ে যাচ্ছিস? তে ধপাস করে ছুরিটা রেখে দিল। বেশ রাগ নিয়ে বলল, বড় হয়ে যাচ্ছি মানেটা কি? বলুন, বুড়ি হয়ে যাচ্ছি। নিজের যত্ন না নিলে তো হবেই। আপনার আপনার ছেলের জ্বালায় নিজের যত্ন নেওয়ার সময় আছে? জাঙ্কুক সে কথার উত্তর না দিয়ে বলল, আমার সাথে চল। আরে কোথায়? তে কোনো মতে চুলাটা অফ করে, কোথায় নিয়ে যাচ্ছেন? বলতে বলতে ড্রয়িং রুমে টেনে নিয়ে আসলো তাকে। হাত ধরে পাশে বসিয়ে পকেট থেকে একটি মেহেদি বের করে জাঙ্কুক বলল, কাল তো ঈদ, মেহেদি পরবি না? চল, আমি পরিয়ে দিচ্ছি। তে অবাক না হয়ে পারল না। সচরাচর জাঙ্কুক তাকে খোলামেলা ভাবে ভালোবাসাটা প্রকাশ করে না। এত বছরেও তার তেরা স্বভাবগুলো বদলায়নি। কয়েকবার চোখের পলক ফেলে শুধালো, হঠাৎ মেহেদি যে? জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, এখন কি এটা পড়াতেও মাইকিং করতে হবে নাকি? নাকি তোর ভাইকে আগে পরিয়ে দিতে হবে? আমার ভাইয়ের মেহেদি দেওয়ার লোক আছে, আপনাকে দরকার নেই। সে তো আমারই বোন। তে মুখ ভেঙচি দিল। জাঙ্কুক মুচকি এসে হাতে বেশ সময় নিয়ে মেহেদি ডিজাইন করলো। শেষ হতেই চট করে একটি ছবি তুলে নিল। অতঃপর তেকে জিজ্ঞাসা করলো, দেখ তো কেমন হয়েছে? তে হাত উঁচু করে ভালোভাবে দেখলো। না, খারাপ হয়নি, মোটামুটি চলনসই। প্রশংসা করতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে জাঙ্কুক বলল, আহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছিস কত সুন্দর হয়েছে? দেখতে হবে না? কে দিয়ে দিয়েছে বল? সুন্দর না হয়ে যাবে কই? তে ছোট ছোট চোখ করে তাকালো। কথায় ফোড়ন কেটে বলল, একটু ভালো হয়নি, ছাড়ুন তো, বলেই উঠে গেল। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? তের কি ভালো লাগেনি তবে? কিছু একটা ভেবে ফোনে যে ছবিটা তুলেছে তা সুগার ফোনে সেন্ড করে মেসেজ দিল, দোস্ত দেখ তো কেমন হয়েছে? সুগা মাত্রই অনলাইনে এসেছিল। জাঙ্কুকের মেসেজ দেখে সিন করলো, লিখলো, মোটামুটি হয়েছে। তখনই জিমি রুমে আসলো। সুগার থেকে ফোন নিয়ে সেও মেহেদির ডিজাইনটা দেখলো। ছবিটা কিছুটা ঝাপসা আসায় তের হাত বোঝা যাচ্ছিল না, আর কাছ থেকে তোলায় হাতটা বড়ও লাগছিল। জিমিন এবার কিছু না ভেবে নিজেই লিখলো, একটু ভালো হয়নি ভাইয়া, তুমি এদের থেকে মেহেদি নিও না। ছ্যাঃ, কি
কি জঘন্য মেহেদি দিয়েছে, লোক ঠকাচ্ছে। তুমি এ বাড়িতে এসো, আমি তোমাকে সুন্দর করে দিয়ে দেব। জাঙ্কুক থতমত খেয়ে গেল, মুখটা ছোট করে লিখলো, বোন, এটা আমি তেকে দিয়ে দিয়েছি। ব্যাস, জিমিন সাথে সাথে জিহ্বায় কামড় বসিয়ে লিখলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ হয়েছে ভাইয়া। সুগা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কীর্তিকলাপ দেখছে আর হতাশ হচ্ছে। জিমিন এবার জাঙ্কুককে ফোন দিয়ে বলল, এমপি মশাইয়ের যেখানে যেখানে যাওয়া বারণ, আমার ভাই মেহেদি দিয়েছে দারুণ। জাঙ্কুক আর সুগা ঈদের নামাজ পড়ে সবে বাসায় আসলো। কাজকর্ম শেষ করে তারা চারজনে মিলে একটু গল্প করতে বসলো। গ্রামে যাওয়ার ইচ্ছে থাকলেও কাজের চাপে যেতে পারেনি তারা। তাই কালকে সুগার বাবা মায়েরা শহরে আসবে, এটা নিয়ে আপাতত গল্পগুজব করছিল সকলে। তখনই জাঙ্কুকের ফোনে জিওপের কল আসলো। জাঙ্কুক ফোন ধরতেই বলল, ভাই, কি মাইয়ের লগে বিয়ে দিলেন, সারাক্ষণ ঝগড়া করে। এই বউ আমি নিমু না, আমারে নতুন বউ আইনে দেন। জিওপের সাথে আয়ুর বিয়েটা জাঙ্কুকই দিয়েছে। আয়ু তেয়ার জিমিনের বান্ধবী আর জিহপও ভালো ছেলে, তাই সকলে সম্মতিতে ওদের বিয়েটা হয়েছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই জিহপ বলে উঠলো, ভাই থাহেন, এই দিকেই আইতেছে, আইজগো আমি শেষ। বলে চট করে ফোনটি কেটে দিল। ফোনের সাউন্ড জোরে থাকায় সকলেই একসাথে হেসে ফেললো। আর সে গাউন পরে সুন্দর মতো সেজে গুজে সারা বাড়ি ঘোরাঘুরি করছিল। রায়ান তখন সোফায় বসে বসে সেমাই খাচ্ছিল। আর সে তাকে দেখে এগিয়ে গিয়ে ড্রেসের দুপাশে ধরে গোল গোল ঘুরে বলল, এই লায়ন টম, দেখ আমাকে পলির মতো দেখাচ্ছে না। রায়ান কোনো উত্তর করলো না। এবার আশি তাকে ঠেলা দিয়ে আবারও বলল, কথা বলতে না কেন টম? রায়ান বিরক্ত হলো, খাওয়া থামিয়ে তাকিয়ে বলল, প্রথমত আমার নাম রায়ান, আর তুই লায়ন বলে কাকে ডাকছিস? ওই একই কথা, আমাকে পল্লীর মতো লাগছে না? না, পেতনির মতো লাগছে। এখন যা তো, জেরি খেতে দে। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, বাবা বলেছে আমাকে পল্লীর মতো লাগছে, তোমার সহ্য হচ্ছে না। রায়ান ফোড়ন কেটে বলল, যে না তার চেহারা, নাম আবার পেয়ারা। আশি ভাবুক দৃষ্টিতে ভাবলো, গালে হাত দিয়ে বলল, আমি পেয়ারা না, আমি আশি। হ্যাঁ, আমি 90, এখন বিদায় হ। আশি পাত্তা না দিয়ে গাল ফুলালো। সাপের মতো কিছু সময় ফোঁস করে রায়ানের হাতে থাকা সেমাইয়ের বাটি তার গায়ে ঢেলে দিল দৌড়। রায়ানও পিছু পিছু দৌড়ে গিয়ে তার হাতে লাগা সেমাই আশির জামায় মুছে দিতে সে চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসলো। তে তো এসেই আগে রায়ানকে দুটো লাগিয়ে দিল। জিমিন কোনো মতে তাকে ছাড়িয়ে নিল। সুগা আশিকে কোলে নেওয়ার আগে জাঙ্কুক কোলে তুলে নিয়ে বলল, আমার পিচ্চি বৌমাটা কি হয়েছে শুনি। আশি কাঁদতে কাঁদতে জামা দেখালো। জাঙ্কুক তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমিও তোমার জন্য ড্রেস এনেছি, ওটা আরো বেশি সুন্দর। এই তে, তাড়াতাড়ি ড্রেসটা নিয়ে আয় তো, যা। তে ছুটে চলল। জিমিন রায়ানকে আদর করতে করতে আবারও সেমাই দিতে নিয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকা সুগা এবার কথা বলল, বিয়ে ক্যান্সেল, আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হবে না, এটাই ফাইনাল। জাঙ্কুক চটে গেল। সে কিছু বলার আগেই আশি বলল, বাবা, লায়ন আমাকে পেতনি বলেছে। তখনই তে এসে তাকে নিয়ে গেল। জাঙ্কুক কড়া চোখে তাকিয়ে সুগার পেটে একটি গুঁতা মেরে বলল, শালা, মেয়ে দিবি না মানে তুলে নিয়ে যাব। সুগাও কম নয়, সেও আরেকটা গুঁতা দিয়ে বলল, শালা, তুই তুলে নিয়ে গিয়ে খালি দেখাস, হাত কেটে রেখে দেব। দিন দিন খুশতে রাজনীতিবিদ হয়ে যাচ্ছিস। ভালো হয়ে যা জাঙ্কুক, রাজনীতি নিয়ে কিছু বলবি না। জাঙ্কুক চট করে সুগার গলা জড়িয়ে ধরে বলল, দোস্ত, লাভ ইউ, এসব বলে লাভ নেই, মেয়ে আমি দিচ্ছি না, যা ভাগ। আই হেট ইউ শালা। সুগা আর চোখে তাকিয়ে বলল, হেট ইউ টু। জাঙ্কুক এবার পাঞ্জাবির হাতটা গোটাতে গোটাতে এগিয়ে আসলো। সুগাও সাথে সাথে দৌড় দিল। একে অপরের পিছনে ছোটাছুটি করতে লাগলো। দুজনের বাচ্চা মুখ দেখে রায়ান আর আশি হা করে তাকিয়ে রইল। তে জিমিনের দিকে তাকিয়ে কপাল চাপড়ে বলল, তাদের ছেলে মানুষই শেষ হবে না কোনোদিন, সে দুঃখে আমি বনবাসে যাব কোনো একদিন। জাঙ্কুক চোখ বন্ধ করে বসে বসে গান শুনছিল। হুট করে তে এসে তার কোলের উপরে খাতা কলম রাখলো, তবে মুখে কিছু বলল না। জাঙ্কুক চোখ মেলল, ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তে তবলার মতো গাল ফুলিয়ে বলল, আজকে চিঠি দিবস। জাঙ্কুক গা ছাড়া ভাব নিয়ে বলল, তো? তে রাগলো না, গম্ভীরভাবে উত্তর করলো, চিঠি দিবসে বউকে চিঠি দিতে হয়। কে বলেছে? তোর খুশটা ভাই। খবরদার আমার ভাইকে টানবেন না। আচ্ছা যা, টানলাম না।
আজকের দিনে বউকে চিঠি দিলে সে খুশি হয়। জাঙ্কুক হাই তুলতে তুলতে সোজা হয়ে বসলো। চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, কত নম্বর সংবিধানে আছে এটা লেখা? তে রেগে গেল, রাগ দেখেই বলল, বউয়ের সংবিধানে লেখা আছে, দেবেন কিনা তাই বলুন। জাঙ্কুক 1 মিনিট ভাবনা চিন্তা করে মিটিমিটি করে হেসে বলল, লিখবো, যদি চিঠিটা আমার সামনে জোরে জোরে পড়িস। তে সন্দেহের চোখে তাকালো। এই লোকের হাসি বলে দিচ্ছে সে ফাঁসাতে চাচ্ছে। থাক, চিঠি টিঠি লাগবে না ভাই। খাতা কলম আবার তুলে প্রস্তুতি নিয়ে বলল, থাক, লাগবে না আমার চিঠি। জাঙ্কুক হাসলো, এক হাত দিয়ে খাতা ধরে অন্য হাত দিয়ে তেকে পাশে বসিয়ে বলল, না লাগবে, চুপচাপ বসে থাক। ওপাশ ঘুরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিছু লিখলো। অতঃপর খাতার পেজটা ছিঁড়ে তের হাতে ধরিয়ে দিয়ে দাঁত কেলিয়ে বলল, এবার পড়। তে কয়েকবার উঠে যাওয়ার চেষ্টা করেও পারলো না। অনেকটা সময় বসে থেকেও যখন কোনো উপায় পেল না, তখন চিঠিখানা নিল। আগে পড়ে নিতে চাইলো একবার, কিন্তু জাঙ্কুক ইশারা করে বোঝালো জোরে জোরে পড়তে হবে। বেচারি দীর্ঘশ্বাস ফেলে পড়তে শুরু করলো, প্রিয় বিউটিফুল কিউটিফুল বউ, তোর দিকে যখন আমি একটু রোমান্টিক ভাবে তাকাই, তখনই তোর ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমি কি করব বল, সব দোষ তোর ভাইয়ের। ওকে দেখলেই আমার মারতে মন চায়। যাই হোক, চিঠি যখন চাইলি নেই, একখানা চিঠি। এখন গুনে গুনে 365টা চুমু দিবি। ইতি তোর আলাভোলা জামাই জাঙ্কুক। তে কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো। তার জীবন জৈবন এই লোকের পাল্লায় পড়ে শেষ হয়ে গেল। মানুষের জীবনে বাস ভুলবশত আসে, আর সে ইচ্ছে করে নিয়ে বসে আছে। কে যেন বলেছিল, গুড গার্লদের কপালে সবসময় ব্যাড বয় জোটে। তেকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক তার হাতে চিমটি কেটে বলে ওঠে, শোন, কাজ শুরু করার আগে আমাকে বলে নিবি, আমি চোখ বন্ধ করে নিব, নইলে আমার লজ্জা লাগবে। আমি তো আর তোর ভাইয়ের মতো নির্লজ্জ নই। তে এবার প্রচন্ড রেগে গেল। জাঙ্কুকের হাতে একটি জোরে সোরে কামড় বসিয়ে দিল। জাঙ্কুক তবুও ছাড়লো না, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, চিঠি দিলেও তোকে ভালোবাসি, না দিলেও তোকেই ভালোবাসি। তের মন গলে জল, তবু মুখ ভেঙচি দিয়ে বলল, আমি একটু ভালোবাসি না। জাঙ্কুক হাসলো, মাইয়া মানুষের না মানেই হ্যাঁ। তে উত্তর না করে চোখ বন্ধ করে হেসে ফেললো। হাসলো জাঙ্কুক নিজেও। অতঃপর গুনগুন করে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনি আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। সো বাটারফ্লাই, ব্যাড বয় গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর কিন্তু ব্যাড বয়ের কোনো পর্ব আসবে না, তাই তোমরা কমেন্টে কেউ বইলো না আরেকটি পর্ব দাও, আরেকটি পর্ব দাও। আর দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব